আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি উত্তাল হতে পারে। 2026-এর নির্বাচনের আগে অন্যতম গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে চলেছে আগামী সপ্তাহ। কেন নিশ্চিতভাবে আপনাদের জানাবো। তবে লন্ডন থেকে ফেরার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ব্যস্ত হয়ে পড়বেন ঈদ উৎসব নিয়ে। একথা আমি তো বলছি না, একথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সফর সঙ্গী হয়েছিলেন আনন্দবাজার পত্রিকার অনিন্দ জানা, যিনি মুখ্যমন্ত্রীর এই লন্ডন সফরকে রবীন্দ্রনাথ ঠাকুরের 95 বছর আগেকার লন্ডন সফরকে একই বন্ধনীতে এনে লেখার মতো দুঃসাহস দেখিয়েছেন। এহেন অনিন্দ জানার কলাম থেকে লাস্ট সম্ভবত এই লন্ডন ডায়েরি বা বিলেতে মমতা, এই কলামে উঠে এসেছে এই খবর, যেখানে লেখা রয়েছে বিলেত থেকে কলকাতায় ফিরে এলেন মুখ্যমন্ত্রী, এবার ব্যস্ততা শুরু হবে ঈদ নিয়ে। 6 দিনের ইংল্যান্ড সফরে নিয়ে সন্তুষ্ট মমতা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সন্তুষ্ট এবং সাংবাদিক কুল তারাও সন্তুষ্ট, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করার মতো সৎসাহস কিংবা মেরুদণ্ড তাদের তো নেই। তা না হলে কেন তারা এতটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লন্ডন সফর নিয়ে উচ্ছ্বাসিত? কত টাকার প্রজেক্ট আনতে পারলেন মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের করের টাকা খরচা কত টাকায় বা তিনি করলেন, আর সেই প্রতিদানে পশ্চিমবঙ্গের মানুষ আমরা কত টাকায় বা পেলাম, কত টাকার তিনি ব্যবসা আনতে পারলেন, সেই হিসাব না পেলেও অনিন্দ জানারা কিন্তু খুবই খুশি, মনে করছেন এটা একটা সাকসেসফুল সফর। এবং তারপরেই তারা লিখছেন যে এবার দিদি ঈদ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। একটা ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কেন একজন মুখ্যমন্ত্রী ব্যস্ত হয়ে পড়বেন, এর উত্তর তো এখনো পেলাম না। সে যাই হোক, আজকে যে তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটা অত্যন্ত মর্মান্তিক। তার কারণ মালদাহের মোথাবাড়িতে যেভাবে দুই সম্প্রদায়ের মধ্যে একটা খণ্ড যুদ্ধ বেঁধে গেল, অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, তা নিয়ে আরো একবার পুলিশের ভূমিকা যেমন উঠেছে, ঠিক তেমনি আবার ঈদের পাশাপাশি রামনবমীর অনুষ্ঠান কিন্তু আগামী সপ্তাহে পড়তে চলেছে। আর রামনবমী মনেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতি সক্রিয়, বিশেষ কাউকে কাউকে টার্গেট করে অতি সক্রিয়তা তাদের দলের তরফ থেকে দেখা যাবে। এ নিয়ে আর অস্বাভাবিকতার কিছু নেই। আর আজকে যে গুরুত্বপূর্ণ তথ্য দেব সেটাই বুঝতে পারবেন যে আগামী সপ্তাহ কিভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনার পারদ তরতরিয়ে উঠবে সেটা বুঝতে পারবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, আমার জানা হয়নি কিংবা কোথাও এটা পড়িনি যে এবারে মুখ্যমন্ত্রী রোজা রেখেছেন কিনা। তার কারণ পবিত্র রমজান মাসে যারা উপোস করে থাকেন তারা রোজা পালন করেন, তারপরে তারা রোজার পর উপোস ভেঙে ইফতার করেন। কিন্তু মুখ্যমন্ত্রীকে ইফতার পার্টি করতে দেখেছি, রোজার তিনি রেখেছেন কিনা আমরা বলতে পারবো না। কেন এই প্রশ্নটা তুললাম, তার কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে আমি রোজা রাখি ববি ছোলা সেদ্ধ আর রুবি। রুবিটা কি জিনিস আমি জানি না, ছোলা সেদ্ধ আর রুবি খাইয়ে লুকিয়ে লুকিয়ে আমার কাছে নিয়ে এসে আমার রোজা ভাঙায়। শুনে নিন সেই অংশটি মুখ্যমন্ত্রীর, তারপরে আসছি ব্যাখ্যায়। ধর্ম আমার, যার যার ধর্ম আপনার আপনার, উৎসব কিন্তু সবার। আমাকে দেখাতে পারবেন একটা বছর রেড রোডের প্যারেডে যখন জাভেদ রামা ইনভাইট করে আমি পৌঁছাই না? ঈদের দিন এলাকায় এলাকায় মানুষকে ঈদ মোবারক করি না? রমজান মাসে যাই না? ববি জানে আমিও রোজা রাখি, আমি যেমন উপোসও করি, ও বাড়ির থেকে আমার জন্য একটু ছোলা সেদ্ধ রুবি করে দেয়, সেটা লুকিয়ে নিয়ে আসে আমার চেতলায়, অনেকে সে খবর রাখে না। শুনলেন বন্ধুরা, একটা পুরানো একটা বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্কাইভ থেকে আপনাদের সামনে দেখালাম। তিনি এবারে রোজা রাখার সময় পেয়েছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু সে যাই হোক, সেটা তাদের ব্যক্তিগত, যে কোনো মানুষের ধর্মাচরণ তাদের ব্যক্তিগত ব্যাপার। মুখ্যমন্ত্রী হলেও তো তিনিও তো ধর্মাচরণ করতে পারেন। একদিকে তিনি শিবের মন্দিরে মাথা দিয়ে ঘুমান, একদিকে তিনি আবার রোজাও রাখেন। যাই হোক, আমরা সম্মান করি, দুটিকেই আমরা সম্মান করি। কিন্তু যে তথ্য এবার আপনাদের সামনে আমি দিতে চলেছি, যে দেখুন কিছুদিন আগে এই মোথাবাড়িতে, মালদাহের মোথাবাড়িতে যেভাবে একটা খণ্ডযুদ্ধ বেঁধে গেল এবং সেই জল কেন্দ্র পর্যন্ত গড়িয়েছে, এমনকি কলকাতা হাইকোর্টে পর্যন্ত গড়িয়েছে। সেখানে এক সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর কিভাবে একেবারে জোর জুলুম করলেন, অত্যাচার করলেন, সেটা আপনারা দেখুন। তবে মাথায় রাখবেন যে এই ঘটনাটা যারা করেছেন তাদেরকে মুসলিম আশ্রিত দুষ্কৃতী বলা যেতে পারে, কিন্তু এর সঙ্গে মুসলিমদের ঘুলিয়ে ফেলবেন না। তার কারণ কোনো দুষ্কৃতী কোনো সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করতে পারে না। তাই অহেতুক কোনো বিতর্ক নয়, কোনো মুসলিম সমাজ নয়, যারা করেছেন তারা দুষ্কৃতী।
আগে ছোট্ট একটু অংশ দেখাবো আপনাদের, দেখুন। দেখলেন বন্ধুরা, এই মোথাবাড়িতে অন্তত 50 থেকে 60টা, যে খবর আমাদের কাছে রয়েছে, 50 থেকে 60টা অন্তত দোকান ভাঙচুর করা হয়েছে। যদিও রাজ্যের তরফ থেকে কলকাতা হাইকোর্টে বলা হয়েছে 3টি দোকান, 2-3টি দোকান ভাঙচুর করা হয়েছে। শুভেন্দু অধিকারীরা সেই তথ্য মানতে নারাজ। তাদের হিসাবে 50 থেকে 60টা দোকান ভাঙচুর করা হয়েছে। এবং এই যে দোকানগুলো ভাঙচুর করা হয়েছে, সেখানে এটাই দাবি করা হচ্ছে বিরোধী দলের তরফ থেকে, এমনকি সেখানকার সাধারণ মানুষের যে ফুটেজগুলো আমাদের সামনে উঠে এসেছে সেগুলোতেও দাবি করা হচ্ছে যে বেছে বেছে হিন্দুদের বাড়িগুলোকে অ্যাটাক করা হয়েছে। এবং পার্সোনালি আমি নিজে সেই বক্তব্যগুলো বলতে শুনেছি দুষ্কৃত বাহিনীরা। তাদের বয়স বেশি না, ছবিতে যা দেখেছি, ভিডিওতে যা দেখেছি, তাদের বয়স বেশি না, ওই 16-17 থেকে 18-19-25 পর্যন্ত, 26, মোস্টলি এই গ্রুপের এজের একেবারেই তাণ্ডব লীলা চালিয়েছেন। তারা বলেছেন যে পুলিশ আমাদের হাতে রয়েছে, পুলিশ কিছু করবে না, এতটাই তাদের আত্মবিশ্বাস। এবং বেছে বেছে সমস্ত হিন্দু দোকানগুলোকে তারা ভাঙচুর করেছেন। আবারও বললাম, এরা মুসলিম সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করতে পারে না, এদের দুষ্কৃতী হিসাবে দেখা উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের প্রশাসন সেটা দেখেন না। তারা ধর্মের হিসাবে বিবেচনা করার চেষ্টা করেন, কিন্তু দুষ্কৃতীকে দুষ্কৃতী বলার সাহস তাদের নেই। দুষ্কৃতী সমস্ত ধর্মের মধ্যে রয়েছে, তাই কোনো ধর্মের প্রতি কোনো বক্তব্য নয়। দেখুন আপনারা শুভেন্দু অধিকারীর এই প্রসঙ্গে বক্তব্য, তিনি বলছেন বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে। এবং হিন্দুরা যদি এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় তাহলে আমাদের আর কিছু করার নেই। তার কারণ যদি ভ্যান্ডেলাইজ হয় তাহলে তো সমস্ত দোকান ভাঙচুর করা হবে, কেন শুধুমাত্র কয়েকটা দোকান ভাঙচুর করা হবে, এই প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। শুনুন। যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দেন তাদের বলছি, মোথাবাড়িতে বেছে বেছে কেন হিন্দু দোকান ভাঙবে? যদি আন্দোলনী মব সব দোকান লাইন দিয়ে ভেঙে দিত, অল কমিউনিটিস, তাহলে বুঝতাম দে আর হুলিগান, দে আর নো রিলিজিয়াস এজেন্ডা। এটা কমপ্লিটলি কমিউনাল এজেন্ডা। বলছে আমাদের পুলিশ গুলি করবে না, আরে গুলি করবে না, ফায়ার করবে না, আমাদের পুলিশ। তার মানে তো পরিষ্কার একদম ইলিগাল নেক্সাস বিটুইন দ্য পুলিশ এন্ড দি জিহাদিস। শুনলেন বন্ধুরা, আপনারা মানবেন কি মানবেন না জানি না, তবে এর একটা দেখুন, এই বিতর্কেরও একটা সমাধান রয়েছে। যেহেতু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভোটকেই সর্বাগ্রে দেখেন, যে কোনো প্রায়োরিটির মধ্যে তিনি ভোটকেই দেখেন। কোনো অ্যাকশন নিলে বাই চান্স যদি কেউ রেগে যায়, কেউ যদি দলবদ্ধ হয়ে গিয়ে বলে না একে আর ভোট দেবো না, এই ভয়ে মুখ্যমন্ত্রী দুষ্কৃতীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে ভয় পান। এবং ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সৌমেন সেন এবং সোমনাথ দাসের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়ে গিয়েছে। সৌমেন সেন বলতেই আমার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি, তার বক্তব্য মাথায় চলে আসে। আপনারা জানেন কি বিতর্ক তুলেছিলেন এই জাস্টিস সৌমেন সেনকে নিয়ে, সেই বিষয়ে আমি আর আসছি না আজকে। কিন্তু এই দুই বিচারপতি বলেছেন যে এটা উদ্বেগজনকের বিষয়। রিপোর্ট চেয়েছেন আলাদা করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এবং পুলিশের কাছ থেকে। তারপরে খতিয়ে দেখে তারা দেখবেন যে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন কিনা, তারপরে তারা খতিয়ে দেখবেন। এখনই কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন নেই বলে তারা মনে করেছেন। কিন্তু আপনাদের সামনে আমি একটা বক্তব্য আগেও শুনিয়েছিলাম, এখনো বলতে চাই যে দেখুন, এর সমস্যার একটাই সমাধান, যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে চলে যেতে হবে, তাহলে এই দুষ্কৃত বাহিনীরা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। কেন এই কথা বলছি? দেখুন, এই ধরনের যে ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গে ঘটছে এমন নয়। এই ধরনের ঘটনা ভারতবর্ষের সমস্ত রাজ্যে কম বেশি করে এই ঘটনা ঘটে। কিন্তু তফাৎটা হচ্ছে সেই সমস্ত রাজ্যে তারা দুষ্কৃতীকে দুষ্কৃতী হিসাবে চিহ্নিত করে। সেটা হিন্দুদের মধ্যে দুষ্কৃতী আছে, মুসলমানদের মধ্যে আসছে, শিখ খ্রিস্টান সকলের মধ্যে রয়েছে। কিন্তু ধর্ম দেখে দুষ্কৃতী দেখা হয় না সেই সব রাজ্যে। আপনারা জানেন কি, নাগপুরে, মহারাষ্ট্রের নাগপুরে আপনাদের সামনে আমি বলেছিলাম, সেখানেও একটা গন্ডগোল হয়ে গিয়েছিল। আকবরের সমাধিস্থল সরানো নিয়ে একটা গুজব রটে গেছিল, তার সে ইচ্ছাকৃতভাবে রটিয়ে দিয়ে তারপরে একেবারে ভ্যান্ডেলাইজ করা হয়েছিল। এবং সেখানেই এক অভিযোগ, বেছে বেছে হিন্দুদের গাড়ি ভাঙচুর, বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙচুর। সেই ভিডিও আপনাদের দেখিয়েছিলাম, যেখানে ধরুন
মুসলিমদের কোনো গাড়ি রয়ে গিয়েছে, সেখানে লেখা রয়েছে, মানে দেখে বোঝা যাচ্ছে তাদের ধর্মীয় পতাকা রয়েছে, সেই গাড়িটা একেবারে ইনট্যাক্ট। কিন্তু যেখানে গণেশ মূর্তির একটা গাড়ি রয়েছে, সেই ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, পুরনো কয়েকটা পর্ব আগেই দেখে নিতে পারেন। গণেশ মূর্তিওয়ালা যে গাড়িগুলো রয়েছে সেখানে ভাঙা হয়েছে, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিত, আর কিছু না। কিন্তু কোনোভাবেই এটা অন্য সম্প্রদায়ের সঙ্গে এক সম্প্রদায়ের লড়াই ভাববেন না, এটা দুষ্কৃতীরা অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন, এইটুকু। এরপরে কি সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার? দেবেন্দ্র ফডনবিস কি বলেছিলেন সেটাও আপনাদের শুনিয়েছিলাম। দেবেন্দ্র ফডনবিস বলেছিলেন যে যারা এই ভাঙচুর করলেন, যারা এই সমস্ত ড্যামেজগুলো করলেন, প্রথম কথা তাদের বাড়ি ইতিমধ্যেই বুলডোজার চলে গিয়েছে। আপনারা জানেন কিনা জানি না, নতুন তথ্য আপনাদের বলছি, তাদের বাড়িতে ইতিমধ্যেই বুলডোজার দিয়ে তাদের মানে জবাব দেওয়া হয়েছে। এবং দ্বিতীয়ত বলা হয়েছে যারা এইসব করলেন তাদের সম্পত্তি বিক্রি করে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দিতে হবে, এবং সেই কাজটাও শুরু হয়ে গিয়েছে। এই যে মালদাহেতে যে ঘটনা ঘটলো, এইভাবে গাড়ি ভাঙচুর করলেন, দোকান ভাঙচুর করলেন, এই একই পদ্ধতিতে এই সমস্ত দুষ্কৃতকারীদের তাদের সম্পত্তি বিক্রি করে সরকার যদি ক্ষমতা দেখাতো, যারা আক্রান্ত হলেন তাদের যদি সেই সম্পত্তিগুলো রিস্টোর করে দিত, তাহলে এই দুষ্কৃতী বাহিনীর কখনোই সাহস হতো না দ্বিতীয়বার এই ঘটনাগুলো করার। আপনাদের দেখাবো একজন মা, একজন ভুক্তভোগী মা কার্যত কান্নায় ভেঙে পড়ছেন। তার সমস্ত বাড়ি, নতুন বাড়ি তৈরি হয়েছিল, তার জামাই মেয়ের কথা বলছিলেন, একেবারেই মানে তছনছ করে দিয়েছে। তিনি এটাও বললেন, তার কথাতেও আপনারা এটাও শুনতে পাবেন যে একেবারেই মানে পরপর কয়েকটা মুসলিম দোকান আছে সেখানে হাত লাগানো হয়নি, অথচ তাদের দোকানগুলো ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। তার বক্তব্যটা শোনাবো আপনাদের, শুনে নিন। মুখটা কিন্তু আমি একটু ব্লার করে দিচ্ছি তার সুরক্ষার জন্য, দেখুন। এই মুসলমান গেলা হিন্দুর বাড়ি সব ভেঙে চুড়ে, মেয়ে হিন্দুর জমান ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে চৌকির তলে খাটের তলে, লুকিয়েও বাঁচছে না। আমি তারপরে গেছি থানা, তারপরে থানা থেকে লোক এসছে, তারপরে রক্ষা হয়। এতে 5 মুসলমানের আছে, এই যে মুসলমানের আছে, এই যে মুসলমান আছে, একটাও কিছু ভাঙেনি। আর গ্রামে ঢুকা রক্ত পান করে বেরিয়ে গেছে। আমার দোকান বাড়ি ঘর দেখে সব শেষ করে দিয়েছে। আমার বাচ্চা কাচ্চা নিয়ে খাটের তলে লুকিয়েছিলাম, তাও আমরা টাকা পয়সা যে যাবতীয় আছে মার দাঙ্গা করে একবারে আমাদেরকে শেষ করে চলে গেল। আর 5 মুসলমান আছে, একটাও কিছু হয়নি। হ্যাঁ, একটাও কিছু হয়নি। আমরা কি করে বাঁচবো? বাজার কোনটাও আমরা বাঁচতে পারছি না। আমার একটা মেয়ে, নতুন মেয়ে জামাই মারা গেছে, ওইটাও বাড়ি দিয়েছে আমাদের ভিটাতে এনে, ওটাও বাড়ি ঘরে এখন ঢুকারি, সেটাও শেষ করে দিয়েছে। বেটি জামাই বাস বাড়িতে সবাই লুকিয়েছিল। আমি নদীর ধারে 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 পুলিশের কাছে গেলাম, পুলিশ সব স্থানে দাঁড়িয়েছিল, পুলিশ কিছু করে না। পুলিশ নিজে জান বাঁচাচ্ছে, পুলিশ আমাদের জান দেখলো না, আমাদেরকে বাঁচাইলো না। দেখলেন বন্ধুরা, এইখানটাই হচ্ছে প্রশাসনের কর্তব্য, রাজধর্ম পালন করা। আমি ভোট পেলাম কটা, আমি আরো একবার ক্ষমতায় আসবো কিনা, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাকে মানুষ মনে রাখবে কিনা। আরে আপনি যদি হেরেই যান, এত বছরের 15 বছরের রাজত্ব আপনি করলেন, এবার যদি আপনি হেরেও যান, অথচ মানুষ যদি আপনাকে মনে রাখতে পারতো, আপনি যদি এমন একটা রাজনীতির নিদর্শন দিয়ে রাখতে পারতেন যে আপনি প্রাক্তন হওয়ার পরেও সাধারণ মানুষ আপনার জয়গান গাইবে, এমনটা কি মনে করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? যে আপনি ক্ষমতার দম্ভ দেখিয়ে যেভাবে অত্যাচার করছেন, ক্ষমতা চলে যাওয়ার পর কি সাধারণ মানুষের এতটাই কি তাবেদারি আপনাদের সঙ্গে করবে? এই অনিন্দ জানা বাবুদের মতো যে সমস্ত সাংবাদিকরা রয়েছে, তাদের কলম সেদিন কতটা শক্ত হবে কল্পনা করে দেখেছেন? যারা আজকে আপনার সফরকে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তুলনা করলেন, সেই দিন তাদের কলম থেকেই যা যা ওয়ার্ড বেরোবে সেগুলো চমকে যাবেন। তাই প্রশ্ন হচ্ছে, এমন একটা কেন রাজনৈতিক উদাহরণ আমাদের কাছে রাখতে পারেন না মুখ্যমন্ত্রী? প্রাক্তন তো আপনি হবেনই, আজ না হলেও 30 বছর পর হবেন। আপনি 200 বছর বাঁচতে পারেন না, জীবন তাই বলে না। তো আপনি প্রাক্তন হবেনই, কিন্তু এমন ভাবে প্রাক্তন হন যাতে সমাজ মনে রাখে। কিভাবে আপনি প্রাক্তন হবেন? কোন এক্সাম্পল, নিদর্শন স্থাপন করে আপনি প্রাক্তন হবেন? যাই হোক, তবে ভুল তো আমাদেরও রয়েছে। তার কারণ যে মুখ্যমন্ত্রী দোষীদের দোষী বলতে পারে না, ধর্ম দিয়ে বিচার করে, সেই মুখ্যমন্ত্রীকেই তো আমরা বারবার নির্বাচিত করে আসি। তাই মুখ্যমন্ত্রীর একা দোষ দিয়ে তো লাভ নেই, দোষী সমানভাবে তো আমরাও।
কোনো ধর্ম বর্ণ না দেখে যদি আমি প্রশাসন হয়ে কোনো দুষ্কৃতীকে দুষ্কৃতকারী বলতে না পারি, তাহলে আমার এই প্রশাসনের কোনো সত্যি আমার কি ক্ষমতায় থাকার কোনো দায়বদ্ধতা রয়েছে? আপনারা লিখে জানাবেন। আরো একবার বললাম যে এর সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই। স্বাধীনতা যুদ্ধে হিন্দু মুসলমান কাঁধে, শিখ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু স্বাধীনতা আমরা এনেছিলাম। আমরা বাংলাদেশ নই, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা নই যে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার করব। আমরা এখানে হিন্দু ধর্ম ভাইয়ের মতো করে রাখবো আমাদের। তাই কোনো হিন্দু মুসলমানের যারা রাজনীতি করছেন আমি তার মধ্যে পড়ি না, কিন্তু এ কথা বলতে পারি যারা করলেন তাদের ধর্ম না দেখে একেবারেই অমিত শাহের সেই বক্তব্য মনে পড়ে যায় যে ক্ষমতায় আসলে উল্টো ঝুলিয়ে তাদের শাস্তি দেব। সেই শাস্তিটা এদের প্রয়োজন যারা নির্দ্বিধায় এই গরিব মানুষের বাড়িগুলো ভেঙে দিলেন, জায়গাগুলো জমি জায়গা তছনছ করে দিলেন, গাড়ি ছোট্ট ফলের দোকান একেবারে ভেঙে চুরমার করে দিলেন। অমিত শাহের ওই বক্তব্যটাই মনে পড়ে যায় যে উল্টো ঝুলিয়ে এদেরকে প্রশাসন শাস্তি দেবে। জানি না সেই দিন কবে আসবে, তবে এই সরকার পারবে না এই কথা আমরা হলফ করে বলতে পারি। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। আজকের এই পর্বে এখনকার মতো এখানেই শেষ করলাম।